নিজেকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট সব জায়গায় কি না করলেই নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রাঘব এক গ্রামে বাস করত। গ্রামের এক অত্যন্ত ভালো সেলাই কর্মী হিসেবে রাঘবের প্রচণ্ড নাম ডাক ছিল। ছোট থেকেই সে নিজের বাবার কাছে সেলাই শিখেছিল। তিনিও ছিলেন একজন খুবই দক্ষ সেলাই কর্মী। নানা রকম সুন্দর সুন্দর জামা কাপড় সমস্ত পরিধান বানানোতে রাঘব খুবই দক্ষ ছিল। সমস্ত হাতের কাজ তার নিজের বাবার থেকে শেখা। গ্রামে রাঘবের বাবার একটি ছোটোখাটো সেলাইয়ের দোকান ছিল। মাঝে মধ্যে রাঘব সেই দোকানেও বসত। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা খুবই প্রয়োজন যে একজন ভালো মানুষ হিসেবেও কিন্তু রাঘবের খুব খ্যাতি ছিল। সাদা সিধে সরল মনের এক গ্রাম্য ছেলে ছিল রাঘব। পরিবারের কথাতে এবং নিজের ইচ্ছায় রাঘব শহরে গিয়ে একটি দোকান ভাড়ায় নিয়ে ফেলে নিজের সেলাইয়ের কাজকর্ম করার জন্য। অল্প কিছুদিনের মধ্যেই শহরেও রাঘব খুবই খ্যাতি অর্জন করে ফেলে নিজের দক্ষ সেলাই কর্মের জন্য। যেখানে সে নিজের দোকান ভাড়া নিয়েছিল তার আশেপাশের প্রায় সকল মানুষেরাই রাঘবের কাছে নিজেদের পোশাক আশাক বানাতে দিতে আসতেন। এইভাবে ধীরে ধীরে রাঘব সেই শহরে একজন নামী দর্জি হিসেবে নাম করে ফেলে। সবাই ভালোবেসে রাঘবকে ডাকতে শুরু করে রাঘব ভাই। তখন থেকেই রাঘবের আরও একটি নাম হয়ে যায় রাঘব ভাই। সবাই এক ডাকে এই দর্জিকে চিনত। এই সেলাই করার সূত্রেই রাঘবের একজনের সাথে পরিচয় হয়। তিনি ছিলেন প্রফেসর অতনু চক্রবর্তী। তিনি শহরেরই এক নামি দামি কলেজের প্রফেসর ছিলেন। প্রফেসর চক্রবর্তীও নিজের সমস্ত পোশাক আশাক সব কিছুই রাঘবের কাছ থেকেই বানাতে আসতেন। এই সূত্রে তাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কোনো কাজ না থাকলেও মাঝে মধ্যে দোকানে রাঘবের সাথে দেখা করতে আসতেন প্রফেসর চক্রবর্তী। এভাবে বহুদিন কেটে যায়। টানা ৮-৯ বছর খুব ভালোভাবে শহরে ব্যবসা করে খাচ্ছিল রাঘব। কিন্তু হঠাৎই যেন তার কাজের মধ্যে কীরকম ভাটা পড়ে গেল। আশেপাশে আরও অনেক রকমের দোকান তৈরি হয়ে গেল জামা কাপড় সেলাইয়ের। তাদের কাছে নতুনত্ব অনেক নকশা, নতুনত্ব ডিজাইন, অনেক কিছুই নতুনত্ব ছিল। ফলে রাঘবের এই পুরানো দোকানখানা যেন ধীরে ধীরে শিথিল হয়ে যেতে লাগলো। কিন্তু রাঘব এই পরিস্থিতির মধ্যেই সবসময় নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে চাইতো। টুকটাক একটা দুটো তিনটে যা কাজ আসতো তাই সে মন দিয়ে এবং আগের মতোই দক্ষতার সাথে করার চেষ্টা করত। যেটুকু কাজ সে জানে সেটুকুকেই সে নিজের কাজের মধ্যে খুব ভালো মতো ফুটিয়ে তোলার চেষ্টা করত। রাঘবের কাজের মধ্যে এরকম মন্দা চলার ব্যাপারটা তার কিছু না বলতেই লক্ষ্য করে ফেললেন তার খুব ভালো বন্ধু প্রফেসর অতনু চক্রবর্তী। একদিন দোকানে এসে হাসি মজা করতে করতে প্রফেসর চক্রবর্তী রাঘব ভাইকে বললেন, আচ্ছা রাঘব, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে তোমার কাজের মধ্যে কিছুটা মন্দা দেখা দিয়েছে। তোমার চোখে কি পড়ছে না এই জিনিসটা? রাঘব তখন খুবই শান্তভাবে উত্তর দিল, ও ঠিক আছে, চলে তো যাচ্ছে কোনো রকমে। প্রফেসর চক্রবর্তী তখন আবারও রাঘবকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন, না না, চলে যাচ্ছে বললে তো এরকম হবে না। দেখো, তুমি অত দূর থেকে নিজের একটা স্বপ্ন তৈরি করতে এসেছো এখানে। আশেপাশের কত কত নতুন নতুন দোকানপাট খুলে গেছে দর্জির। সেই কারণেই মনে হচ্ছে তোমার কাজটা কিছুটা মন্দা পড়ে গেছে। একথা শোনার পর রাঘব আবারও সেই একই ভঙ্গিতে উত্তর দিল, ও ঠিক হয়ে যাবে ভাই। সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটা শিখতে হয়, তাই না? ঠিক চলে যাবে, চাপ নেই। এতবার বোঝানোর চেষ্টা করাতেও যখন রাঘব আসল সত্যটা বুঝতে চাইল না, তখন প্রফেসর চক্রবর্তী চুপ করে গেলেন এবং মনে মনে স্থির করলেন যে এইভাবে রাঘবকে বোঝালে চলবে না, অন্যভাবে তাকে বোঝাতে হবে। কারণ একজন ভালো বন্ধু বলে কথা, আর বন্ধুর ক্ষতি হওয়াটা চোখের সামনে কখনোই প্রফেসর চক্রবর্তী দেখতে পারবে না। সেই কারণেই তিনি তৎক্ষণাৎ একটি বুদ্ধি বার করলেন এবং পরের দিন ঠিক বিকেলের দিকে রাঘবকে নিজের বাড়িতে চায়ের আমন্ত্রণে ডাকলেন। পরের দিন ছিল বৃহস্পতিবার, অর্থাৎ রাঘবের দোকান সেদিন বন্ধ থাকে। কাজেই প্রফেসর চক্রবর্তীর বাড়িতে যাওয়ার জন্য কোনো বাধাই ছিল না তার কাছে। সেই কারণেই সে ভাবনা চিন্তা না করে একেবারেই জানিয়ে দিল, ঠিক আছে, আমি বিকেল বিকেল ঠিক চলে যাব। প্রফেসর চক্রবর্তী একটা সুন্দর হাসি দিয়ে সেখান থেকে চলে আসলেন নিজের বাড়িতে, আর রাঘব আবারও নিজের কাজে লেগে পড়ল। পরের দিন বিকেলের দিকে রাঘব উপস্থিত হলো প্রফেসর চক্রবর্তীর বাড়িতে।
রাঘবকে দেখে প্রফেসর চক্রবর্তী এবং তার বাড়ির লোকজনেরা খুবই আনন্দ পেলেন, কারণ খুব ভালো মানুষ হওয়ায় রাঘবকে প্রফেসর চক্রবর্তীর বাড়ির লোকেরা প্রত্যেকে খুব পছন্দ করতেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। রাঘব বাড়িতে যাওয়ার পর তাকে সবাই সাদরে আমন্ত্রণ জানালেন। প্রফেসর চক্রবর্তী নিজের স্ত্রীকে বললেন ওনাদের জন্য 2 কাপ চায়ের ব্যবস্থা করতে। ওনার স্ত্রীও রান্নাঘরে চলে গেলেন চা বানাতে। তখন প্রফেসর চক্রবর্তী রাঘবকে বললেন, চলো রাঘব, আমার ল্যাবে তোমাকে আজকে নিয়ে যাই, একটা খুব ভালো পরীক্ষা তোমাকে দেখাবো। রাঘব নতুন পরীক্ষা দেখার জন্য খুবই উৎসুক হয়ে প্রফেসর চক্রবর্তীর সাথে তার ল্যাবের দিকে চলে গেল। সেখানে গিয়ে সে দেখল প্রফেসর চক্রবর্তীর ল্যাবে নানান রকম পরীক্ষার জিনিসপত্র, কাঁচের বোতল, শিশি, নানান রকমের তরল পদার্থ সেখানে মজুদ ছিল। প্রফেসর চক্রবর্তী রাঘবকে বললেন, রাঘব, মন দিয়ে দেখো এবার আমি কি করতে যাচ্ছি। রাঘব ভীষণ মন দিয়ে দেখতে লাগলো। তারপর প্রফেসর চক্রবর্তী ওনার সেই পরীক্ষার জিনিসপত্রের মধ্যে থেকে একটি স্টিলের বাটির মধ্যে কিছুটা ফুটন্ত গরম জল নিলেন এবং সেই জলের মধ্যে একটি ব্যাঙকে ছেড়ে দিলেন। ব্যাঙটাকে সেই গরম ফুটন্ত জলের মধ্যে ছাড়ার সাথে সাথেই ব্যাঙটা এক লাফ মেরে বাইরে বেরিয়ে চলে আসলো। প্রফেসর চক্রবর্তী বললেন, দেখলে তো গরম জলের মধ্যে পড়ে ব্যাঙটা কিভাবে লাফিয়ে বেরিয়ে গেল। রাঘব নিজের মাথা নাড়ালো। তারপরে ওই পাত্রেই প্রফেসর চক্রবর্তী স্বাভাবিক তাপমাত্রার কিছুটা জল নিলেন, অর্থাৎ খুব একটা বেশি গরমও না এবং খুব একটা বেশি ঠান্ডাও না। সেই জলের মধ্যে প্রফেসর চক্রবর্তী আবারও একটি অন্য ব্যাঙকে ছেড়ে দিলেন। ব্যাঙটা সেই জলের মধ্যে খুব আরাম করেই বসেছিল, অর্থাৎ অত মনোরম তাপমাত্রার জলটা সেই ব্যাঙটা খুব ভালো মতো উপভোগ করছিল। তারপর প্রফেসর চক্রবর্তী সেই পাত্রটাকে নিয়ে আগুনের আঁচে চাপিয়ে দিলেন। পাত্রের জলটা ধীরে ধীরে গরম হতে শুরু করলো এবং ব্যাঙটা কিন্তু সেই জলের মধ্যে চুপচাপ বসে রইল আর সেই পরিবর্তিত জলের তাপমাত্রার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে লাগলো। এভাবে জলটা যখন একটু গরম হলো তখন ব্যাঙটা চুপ করে বসে রইল। এরপর যখন ধীরে ধীরে জলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেল তখন আর তাপ সহ্য করতে না পেরে ব্যাঙটা সেই জলের মধ্যেই মারা গেল। এটা দেখে রাঘব একটু হকচকিয়ে গিয়ে প্রফেসর চক্রবর্তীকে বলল, এ কি প্রফেসর বাবু, এই ব্যাঙটা যে মারা গেল, এ আবার কেমন পরীক্ষা? প্রফেসর চক্রবর্তী তখন খুবই শান্তভাবে এবং মৃদু হেসে রাঘবকে বললেন, একদমই তাই, এ আবার তোমার জীবনের কীরকম পরীক্ষা রাঘব? রাঘব তখন অবাক হয়ে উত্তর দিল, মানে? প্রফেসর চক্রবর্তী তখন বললেন, এই দ্বিতীয় ব্যাঙটার মতো কিন্তু তুমিও নিজেকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিচ্ছ, আর খাপ খাইয়ে নিতে নিতে একটা সময়ের পর এরকম সময় আসবে যখন তুমি আর সেটা থেকে বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারবে না, আর সেখানেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক দ্বিতীয় ব্যাঙটার মতো। কারণ এই দ্বিতীয় ব্যাঙটাকে যখন আমি স্বাভাবিক তাপমাত্রা জলের মধ্যে রেখেছিলাম তখন থেকে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখছিল পরিস্থিতি অনুযায়ী, এবং পরিস্থিতির সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে রাখতে একটা সময়ের পর যখন জলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেল এবং সেই ব্যাঙটার বাইরে বেরিয়ে আসার সময় হলো, তখন কিন্তু সে নিজের সমস্ত শক্তি, সমস্ত চেষ্টা হারিয়ে ফেলল, কারণ পূর্বে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে নিতে সে তার সমস্ত শক্তিটা সেখানেই লাগিয়ে ফেলেছিল। তোমাকে আমি ঠিক এমনটাই বোঝাতে চাইছি রাঘব, অ্যাডজাস্টমেন্ট ভালো, কিন্তু অতিরিক্ত অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে যেন তোমার নিজের ক্ষতি না হয়ে যায়, এটা মাথায় রাখা উচিত। তুমি তোমার জীবনের একটা লক্ষ্য নিয়ে, একটা স্বপ্ন পূরণের জন্য এই শহরে এসেছো, এখানে দোকান খুলেছ, কিন্তু আশেপাশে নানান রকম নতুন নতুন হাওয়ায় তোমার নিজের স্বপ্নটা চাপা পড়ে যাচ্ছে। তুমি সেটার মধ্যেই নিজেকে মানিয়ে নিতে চাইছো। এটা না করে বরং নিজেকে নতুনত্বভাবে গড়ে তোলার চেষ্টা করো। ভালো করে বোঝো যে এখনকার মানুষ কোন বিষয়ে বেশি আগ্রহ প্রকাশ করছে, কি চাইছে, কোনটা পেলে তারা খুশি হবে, সেই অনুযায়ী নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তাহলেই দেখবে তোমাকে তোমার জীবনের সাথে এবং তোমার স্বপ্নের সাথে এতটা পরিমাণ অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে না। বন্ধুরা, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অ্যাডজাস্টমেন্ট থেকে বেরিয়ে আসার সমস্ত শক্তি সবসময় নিজের মধ্যে সঞ্চয় রাখা উচিত। দ্বিতীয়ত, জীবনে অ্যাডজাস্ট করাটাকে কখনোই জীবনের অপরিহার্য অংশ হিসেবে গণ্য করা উচিত নয়। তৃতীয়ত, সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলাটা প্রত্যেকের পক্ষেই লাভজনক।
প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।